নমস্কার। আমার 11ই জুলাইয়ের দিনপঞ্জিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মোটামুটি রোদ উঠেছে বলা ভুল, আকাশটা মেঘাচ্ছন্নই বটে, তবে রোদের সেরকম তেজ নেই বা রোদের সেই তীব্রতাও নেই। একটা ভীষণ রকমের একটা ভ্যাপসা গরম, আর মনে হচ্ছে যেন বৃষ্টিটা নামলেই ভালো হতো, কিন্তু আজ সারাদিন বোধহয় আর বৃষ্টি নামবে না, কারণ কালকে তো মাঝরাত অবধি বৃষ্টি হয়েছে। সে যাই হোক, চলুন, আজকে শনিবারের সকাল, আমার ফার্স্ট উইকেন্ড। শনিবার দিন তো মোটামুটি ভালোই লাগে, রবিবারের সন্ধ্যা থেকে আবার মন খারাপটা জাঁকিয়ে বসে। আমার গাছগুলো মোটামুটি তো ঠিকই আছে, আর যে নয়নতারা গাছটা নতুন বসিয়েছিলাম সেই গাছটাও ঠিক আছে, আর গতকাল যে গাছগুলো কিনে এনেছিলাম সেই গাছগুলো আজকে বারান্দায় এনে রাখবো। তো আমাদের বাড়ির সামনের ফুলওয়ালাটা আজকে বসেছে, গতকাল তো ও বসতে পারেনি, কিন্তু আজকে বসেছে। আর আমার মনে হয় যে ফুলগুলো ওর তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তাড়াতাড়ি বিক্রি হলেই ভালো। আজ পায়রাগুলো বেশ খুশমেজাজেই আছে, কারণ আজকে বৃষ্টি পড়ছে না। বৃষ্টি হলে বেচারিদের ভারী মুশকিল হয়, এখানে ওখানে ছুটে বেড়াতে হয় একটু আশ্রয়ের জন্য। আমার এই লক্ষ্মী নয়নতারা গাছটা আজকেও 3-4টে ফুল দিয়েছে, তার পাশাপাশি একটা সাদা নয়নতারার যে গাছ আছে সেটাতেও আজকে ফুল ফুটেছে। নতুন যে নয়নতারা গাছগুলো এনেছিলাম তার একটাতেও তো ক্রমাগত ফুল ফুটেই চলেছে। ঘরদোর আজকে বেশ কিছুটা পরিষ্কার করলাম, কারণ আগামীকাল অর্থাৎ রবিবার বেশ কিছু কাজ আছে, সেসব করে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরে বিশেষ কাজ ছিল না, ঠাকুরদের যে নিত্য পুজোটা হয় সেটাই করেছি। অন্যান্য শনিবার তো ঠাকুর ঘর একটা পরিষ্কারের ব্যাপার থাকে, কিন্তু আজ সেটা করলাম না, কারণ আগামী বুধবার ঠাকুর ঘরটা পরিষ্কার করতেই হবে, কারণ বৃহস্পতিবার পুজো। এই গাছগুলো বেশ সুন্দর হয়েছে, এখানে বেশ ভালোই লাগছে জায়গাটা। আরও 2টো গাছ আনতে হবে, দেখি এবার কবে আনতে পারি। আর এই যে পেপার ম্যাসের মুখোশগুলো না, এগুলো আমরা কিনেছিলাম হচ্ছে পুরুলিয়া থেকে। আমরা যখন গত বছর পুরুলিয়ায় বেড়াতে গেছিলাম তখন কিনেছিলাম। এই মুখোশটার সঙ্গে আরও একটা মানে একজোড়া মুখোশের মধ্যে ছেলে মুখোশটা রয়েছে, মেয়ে মুখোশটা নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকটা কথাকলি গাছের মুখোশ, এটাও ওখান থেকেই কেনা। আমার সিঁড়ির গাছগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বেরোতে হবে, একটু দরকারে, কারণ দরকারটা আমি আপনাদের পরে বলছি। আগে ওখানে গিয়ে কথাবার্তা বলে আসি, তারপরে জানাবো। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম, বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। যাচ্ছি থিয়েটার রোড, একটা কনসালটেন্সি ফার্মে যেতে হবে। আমাদের কারোর জন্যই নয়, আমার একমাত্র কন্যার জন্য। কেন, কিসের জন্য সেটা আমি জানাচ্ছি, আগে কাজটা সেরে আসি। রাস্তাঘাটে ট্রাফিক মোটামুটি ছিল, তবে সেরকম খুব একটা ছিল না, কারণ আজকে তো শনিবার, আকাশ তো এখনও মেঘলা। 2-1 পশলা বৃষ্টি হলেই বোধহয় ভালো হতো, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির তো কোনো চিহ্নমাত্র নেই। দেখা যাক কি হয়। আর সামনেই তো রথের সময় তো বৃষ্টি হয়ই, কিন্তু সামনের উইকেন্ডটাতে যদি বৃষ্টি হয় তাহলে খুব অসুবিধা হবে, কারণ ইচ্ছে আছে 2টো বিখ্যাত রথের মেলাতে যাওয়ার। দেখি কতদূর কী করতে পারি। এখন আমি চলেছি থিয়েটার রোডের উদ্দেশ্যে, আমি আর বুবু দুজনেই যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই যাওয়াটা খুব দরকার। সেখানকার কাজকর্ম শেষ করে চলে এলাম লেক কালীবাড়িতে, মায়ের বাড়িতে, মাকে দর্শন করতে। আজ তো শনিবার, আজকে তো মার কাছে আসতেই হবে। মায়ের কাছে সমস্ত নিবেদন জানালাম, মাকে বললাম তুমি দেখো, তুমি ভরসা, তোমার আশ্রয়েই আছি। আজকে শনিবার বলে মন্দিরে ভিড়ও ছিল বেশ খানিকটা, প্রচুর ভক্তরা এসেছিলেন মাকে প্রণাম জানাতে, সেই সঙ্গে সঙ্গে পুজো দিতে। আর আজকে মাকে সাজিয়েছিল বেশ সুন্দর। মা তো এমনিতেই এখানে প্রচুর সোনার গয়নায় সেজে থাকেন, তার উপর মাকে আজকে যে শাড়িটা পরানো হয়েছিল সেটিই ভালো সুন্দর ছিল। সামনের দোকানগুলোতে ভিড় তো লেগেই আছে। আর এই যে ভাইটিকে এতক্ষণ আপনারা দেখছেন, এ আমার বিশেষ পরিচিত। আমি মন্দিরে যবে থেকে আসি তবে থেকেই এর সঙ্গে আমার পরিচয়। মন্দিরে দর্শন শেষ করে চলে এলাম একটু ঝালমুড়ি খেতে সাদার্ন অ্যাভিনিউতে। বহু বলল কিছু ওষুধ কিনতে হবে, ওষুধের দোকানে যাবে, তাই উল্টো দিকে একটা ঝালমুড়িওয়ালার কাছে আমি আর স্বপন চলে এলাম ঝালমুড়ি খেতে। ভালোই বানিয়েছিল ঝালমুড়িটা, তবে একটু ঝাল দিয়ে দিয়েছিল, এই যা, খেতে মন্দ লাগছিল না।
সেই সব করে আমরা চললাম স্পেন্সার্সে, কারণ সামনেই যে রথযাত্রা উপলক্ষে যে পুজো আছে তার সমস্ত জিনিসপত্র কিনতে হবে। সব জিনিসপত্র কিনে বিল করে আমরা ধরলাম বাড়ির পথ। স্পেন্সারে আজকে বেশ ভালোই ভিড় ছিল, সেই সঙ্গে জিনিসপত্রের স্টকও বেশ ভালো ছিল। আমরা যেসব জিনিসপত্রগুলো চাইছিলাম সেগুলো তো পেয়ে গেলামই। আরও কিছু কিছু নতুন জিনিস দেখলাম এবার আমরা। সাধারণত আমরা তো এখন বিদেশি ফুডস্টাফ যেগুলো আছে, ফরেন ফুডস্টাফ, সেগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি অনেক দিন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সেই সব খাবার দাবারগুলো যাতে বাড়িতেও সহজে বানিয়ে নেওয়া যায়, সেই জন্য সেই সব মশলাপাতিও দেখলাম আজকাল স্পেন্সারে পাওয়া যাচ্ছে। সেখান থেকে চলে এলাম আমরা আমাদের শনিবারে যে একমাত্র একটা ফুড জয়েন্ট থাকে যেখানে আমরা আসি মাঝে মাঝে, সেই ফুড জয়েন্ট অর্থাৎ ডোসা ক্যাফেতে। ডোসা ক্যাফেতে আমি নিলাম একটা ইডলি বাড়ার প্লেট, আর বুবু নিল একটা ইডলির প্লেট। আমাদের বাজার করে আনা কিছু কিছু জিনিস এখনও গুছিয়ে রাখা হয়নি, সব এইখানে পড়ে আছে। এখানে ফল থেকে শুরু করে, বিস্কিট থেকে শুরু করে, কফি থেকে শুরু করে, এভরিথিং ইজ দেয়ার। ওষুধপত্র সবই রয়েছে। তো বুবু কিছুক্ষণ পর থেকে এগুলো সব গোছাতে আরম্ভ করবে। এছাড়া বাদবাকি যা জিনিসপত্র আমরা কিনেছিলাম, আজকে প্রচুর জিনিস কেনা হয়েছিল বাজার থেকে, তো সেইগুলো অধিকাংশই আমাদের ওই সামনের বৃহস্পতিবার যে রথযাত্রা উপলক্ষে পুজো আছে সেই পুজোর জন্য, পুজোর ভোগ এবং অন্যান্য সামগ্রী সেই সব। তো আমাদের বাড়িতে যাই যেসব পুজোই হোক না কেন, সেখানে আমরা যেসব প্রসাদ হিসেবে ঠাকুরকে যা দিই সেগুলো আমরা নিজেরা যেটা পছন্দ করি সেইগুলোই দেওয়া হয়। ট্র্যাডিশনাল যে ভোগ প্রসাদ ঠাকুরকে দেওয়া হয় সেগুলো তো দেওয়া হয়ই, তারপরেও ওইসব জিনিসপত্র দেওয়া হয় যেগুলো আমরা নিজেরা পছন্দ করি, যে মানুষ হিসেবে আমরা যেগুলো পছন্দ করি সেগুলোই ঠাকুরকে বিশেষ করে দেওয়া হয়। আর লাস্ট কিছুদিন যাবৎ আমরা দুজনেই, মানে আমি আর বুবু দুজনেই একটুখানি আপসেট বলবো না, বেশ একটুখানি কি বলবো, একটা চিন্তার মধ্যে আছি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একমাত্র কন্যা সন্তান হচ্ছে রূপসা, আর ও কিছুদিনের মধ্যেই বিদেশে পাড়ি দেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওর মাস্টার্স কমপ্লিট করার জন্য গ্লাসগো ইউনিভার্সিটি থেকে চান্স পেয়েছে, তো ও ওইখানেই চলে যাবে। তো সেই জন্য আজকে আমরা দুপুরবেলা এক কনসালটেন্টের সঙ্গে দেখা করতে গেছিলাম, যিনি কিনা ওর বিদেশ যাত্রার সমস্ত ব্যবস্থাটা করবেন। ও 14ই সেপ্টেম্বর থেকে ওর সেমিস্টার শুরু হবে এবং সেটা 1 বছর পর্যন্ত চলবে। ওকে প্রায় 1 বছর গ্লাসগোতে পড়াশোনার জন্য তো থাকতে হবে, এবং তারপর ইচ্ছে করলে বা সুযোগ পেলে ও 18 মাস আরও ওর স্টুডেন্ট ভিসাটা এক্সটেন্ড করতে পারবে, এবং তারপর যদি 18 মাসের মধ্যে যদি কোনো ভালো চাকরিও পেয়ে যায় তাহলে ও সেখানে জব ভিসা পেয়ে যাবে। তো এই নিয়ে আমাদের দুজনেরই মনটা একটু খারাপ, কারণ ওই আমাদের একমাত্র সন্তান। আর তাছাড়া ওকে ছেড়ে আমরা এর আগে থেকেছি। ও যখন কলেজে পড়তো, মানে যখন গ্র্যাজুয়েশন করছিল, তখন বিভিন্ন প্রজেক্টের কাজে ও অনেক সময় বাইরে গেছে বেশ কিছু দিনের জন্য, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, কিন্তু তখন মনকে এইভাবেই আশ্বাস দিয়েছি যে কিছু দিনের মধ্যেই ও ফিরে আসবে। আর এখন তো একবার যাওয়ার পরে ও হয়তো 1 বছর পরে একবার ফিরে আসবে, কিন্তু আবার হয়তো চলে যাবে, কারণ স্বভাবতই যেটা লোকে বলে বা যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে বিদেশে তো কাজকর্মের সুযোগ সুবিধা অনেক বেশি, সেই সঙ্গে সঙ্গে যদি একটা হাইপেড জব জোগাড় করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই, তাহলে তো বুঝতেই পারছেন। তবে বিদেশি জীবনযাত্রায় প্রচুর চ্যালেঞ্জেস আছে, কারণ ওখানে নিজেদের কাজ নিজেদেরই করে নিতে হয়। তো ওর যে কনসালটেন্ট তিনি বললেন যে ওকে এই 2.5 মাস মতো সময় আছে, এখানে থাকবে ও 2.5 মাস আর আমাদের সঙ্গে। তো এই 2.5 মাসের মধ্যে ওকে সমস্ত কিছু একটুখানি রপ্ত করে নিতে, কারণ তা না হলে ও একটা অসুবিধের মধ্যে পড়ে যাবে। আর
জানি না ও কী করবে, সেটা ওরই ব্যাপার। করতে তো হবেই, কারণ এখানে বাবা মায়ের সঙ্গে ছিল, বাবা মায়ের আদরে ছিল। বিদেশ বিভুঁইয়ে একা একা কী করে থাকতে হয়, কী করে চলাফেরা করতে হয়, কী করে লোকজনের সঙ্গে মিশতে হয়, সব কিছুই ওকে আস্তে আস্তে রপ্ত করে নিতে হবে। আমরা থাকবো এখানে, আর হয়তো কখনো কখনো যাওয়ার চেষ্টা করব, কিন্তু যাতায়াতের তো একটা বিশাল খরচ, ইচ্ছে করলেই তো আর যাওয়া যায় না। তো সেই কারণেই আমরা দুজনেই একটু আপসেট। আর ওই সব সাত চিন্তাভাবনার ফাঁকে আর আপনাদের জন্য সেভাবে আমি কোনো ব্লগ তৈরি করতে পারিনি। তার কারণ কখনো ভাবিনি যে এই ধরনের কোনো পরিস্থিতির আমরা সম্মুখীন হব। বিশেষ করে ও যেহেতু ভীষণ, মানে কি বলবো, ভীষণ একটা, ওর কাছে একটা হোম সিকনেস বলে একটা ব্যাপার ছিল। ওর দুনিয়া এখনও পর্যন্ত ও নিজের ঘরটুকুই, ও বাড়িতে যতক্ষণ থাকে ও নিজের ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বন্ধুবান্ধবদের সঙ্গে মিশে আড্ডা মানে সব কিছুই করে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শি রিটার্নস টু দ্য হোম, টু হার রুম। কিন্তু এখন তো আর সেটা করবে নাও। আর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার একমাত্র সন্তান চলে যাবে, সেটা তো একটা ভীষণই দুঃখের ব্যাপার আমার কাছে। সে যাই হোক, কী আর করা যাবে। বিদেশে তো শুনেছি যে কলেজে ভর্তি হলেই সব ছেলেমেয়েরা তাদের বাড়ির সঙ্গে তাদের সমস্ত সম্পর্ক ত্যাগ করে, অর্থাৎ চুকিয়ে বুকিয়ে দেয়। তারা কলেজ শেষ করে তাদের কর্মজীবনে প্রবেশ করে এবং বাড়ির সঙ্গে সেইভাবে, তাদের ফ্যামিলির সঙ্গে সেইভাবে তাদের কোনো সম্পর্ক থাকে না। তারা নিজেদের জীবনযাত্রা বা নিজেদের জীবন নিজেরাই বেছে নেয় এবং সেই জীবনকে সঙ্গে করেই তারা বাকি জীবনটা কাটিয়ে দেয়। কিন্তু আমাদের দেশের সিনারিও তো একরকম নয়। এখানে তো ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করুক কি পোস্ট গ্র্যাজুয়েশন করুক, তারপরে চাকরি বাকরি, পুরোটাই তাদের ফ্যামিলির সঙ্গে থাকতে চেষ্টা করে। যাই হোক, এটা মেনে নিতেই হবে। এখন তো গ্লোবালাইজেশনের যুগ, এখন পুরো পৃথিবীটাই আমাদের একেবারে কি বলবো, ড্রয়িং রুমের মধ্যে চলে এসেছে। সুতরাং সারা বিশ্ব যেভাবে চলছে, ভারতবর্ষই বা সেভাবে চলবে না কেন? আর ও যখন একটা সুযোগ পেয়েছে, তখন সেই সুযোগটা তো আর আমরা বলতে পারি না যে তুমি যেও না বা হাতছাড়া করো। এনিওয়ে, চলুন আবার দেখা হবে। আর ও কিভাবে এই সুযোগটা পেল আর কোন কনসালটেন্সির সঙ্গে আমরা কথা বলছি, আমি যদি সম্ভব হয় সেটা ডিটেলসে আপনাদের জানাবো। তাহলে আপনারাও বা আপনাদের বাড়িতে যারা এরকম ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা বিদেশে গিয়ে পড়তে ইচ্ছুক, তারাও হয়তো কিছুটা বা আন্দাজ করতে পারবেন বা তাদের কিছুটা হলেও তাদের সুবিধা হবে। আমি এই নিয়ে পরে একটা বিস্তারিত ব্লগ করব। রূপসা থাকতে থাকতেই আমি চেষ্টা করব ও যাতে নিজের মুখে আপনাদেরকে কিছু বলে যে কিভাবে ও এই চান্সটা পেল। তো আজকের মতো এ পর্যন্তই। নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। নমস্কার।